আমরা হচ্ছে বিএসআর মোডে চলে যাব। আমরা এখন যেটা পড়তেছি এটা ইনপুট আউটপুট মোড, ঠিক আছে? তো আমি একটা ছবি আগে দেখাই, আপনারা এটা আগেও দেখছেন আই গেস। কই সেটা, এইটা, এই ইমেজটা, হ্যাঁ, এটা তো আপনাদের আগেও দেখানো হয়েছে। এটার উপর বেস করে আমরা এর আগে রো কলাম অ্যানিমেশন করছিলাম, তাই না? মানে গত ক্লাসে আমরা যে প্রবলেমটা দেখছিলাম সেই প্রবলেমটা কাইন্ড অফ এরকম ছিল যে আমি বলছিলাম যে 1 বাই 1 একটার পর একটা কলাম আমরা জ্বালাবো। ফর এক্সাম্পল প্রথমে মনে করেন এই কলামটা জ্বালালাম, তারপরে মনে করেন এটা জ্বালালাম, তারপরে এটা জ্বালালাম, এভাবে একটা একটা করে কলাম কিভাবে জ্বালাতে হয় বা রো কিভাবে জ্বালাতে হয়, রো কলাম অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয়, সেই প্রবলেমগুলো, সেই প্রোগ্রামগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে? তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোনো প্যাটার্ন এখানে কিভাবে তৈরি করতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে আমি এই এলইডিটা জ্বালাবো, খেয়াল করুন, এটা জ্বালাবো এবং এটা জ্বালাবো, তাহলে আমাকে বলেন তো যে কোন পিনে কি দিতে হবে। এটা কি ছিল? এটা পিসি কত ছিল? পিসি 0 ছিল না 7 ছিল? এটা পিসি 0 ম্যাম। এটা পিসি 0 ছিল আর এটা ছিল হচ্ছে পিসি 7, তাই না? সবগুলো রোয়ের ক্যাথোড অ্যানোড প্রান্ত পোর্ট সি এর সাথে কানেক্টেড ছিল, আর ক্যাথোড প্রান্তগুলো পোর্ট এ আর পোর্ট বি এর সাথে কানেক্টেড ছিল। রেড এলইডি যেগুলো, রেড এলইডির ক্যাথোড প্রান্ত হচ্ছে আমাদের পোর্ট এ এর সাথে পোর্ট বি এর সাথে কানেক্টেড ছিল। দ্যাট মিন্স এটা হচ্ছে পিভি 0 ছিল এটা, তাই না? আর এই পিনটা ছিল হচ্ছে পিভি 7। ঠিক তেমনি এটা ছিল হচ্ছে পিএ 0 আর এটা ছিল হচ্ছে পিএ 7, ঠিক আছে? এখন আমি যদি জিজ্ঞেস করি যে দুটো আমি মার্ক করছি, যে দুটো এলইডি মার্ক করছি, এটা আর এটা, এই দুটো জ্বালানোর জন্য আমার কোন পিনে কি কি দেওয়া লাগবে? এটা জ্বালাবো আর সেই সাথে হচ্ছে এটা জ্বালাবো। এই দুটো জ্বালানোর জন্য কোন পিনে কি দেওয়া লাগবে আমার? P5 1 হবে। PC5 এ 1 দিব, মানে এই পিনে PC5 1 1। দিব না? আচ্ছা, আর কোথায় কি দিব? PB3 PB4 0 হবে। PB4 PB3, এটা হচ্ছে PB4, PB না তো আসলে PA, তাই না? PB তো এটা, আমি এখানে গ্রিন এলইডি জ্বালাবো। PA4 এটা 0 হবে যেহেতু এটা ক্যাথোড প্রান্ত, এবং PA3 যেটা এটাও 0 হবে। এটা আপনারা বুঝতে পারতেছেন, কারণ এই পাশে যে অ্যানোড, যেটা অ্যানোড প্রান্তে 1 দেওয়া হবে আর ক্যাথোড প্রান্তে দুটাকে 0 করে দেওয়া হবে, জ্বলে যাবে, কোনো সমস্যা নেই। আবার ধরেন যদি আমি বলি যে এই দুটা না জ্বালায় তোমরা কি করো, এই দুটা জ্বালাও, এটা জ্বালাও আর এটা জ্বালাও, তাহলে কি কোনো সমস্যা আছে? তখন কি করবেন, এখানে এখানে 1 দিবেন আর এটাতে 0 দিয়ে রাখবেন, তাই না? কোনো সমস্যা নাই, এটাতে কি কোনো প্রবলেম আছে যদি আমি এই দুইটা জ্বালাইতে বলি? ম্যাম তাহলে তো ম্যাম পুরো রুম জ্বলবে আর কি ম্যাম, মানে পুরো কলাম, এই ক্ষেত্রে তো ম্যাম পুরো কলাম জ্বলবে আর কি। তাই কি? আমি যদি এগুলা 0 করে দেই, বুঝেননি? ও তাই না, আমাকে তখন এগুলো 0 করে দেওয়া লাগবে, মানে বাদ বাকি এগুলো এটার সাথে অ্যাসোসিয়েটেড গুলো, এটার সাথে অ্যাসোসিয়েটেড অ্যানোড আমি 1 করব আর ক্যাথোডটা 0 করে দিব, আর বাদ বাকি এগুলো এই পাশে আমি 0 করে দিব অ্যানোডে। অ্যানোডে 0 করে দিলে তো আর কোনোভাবেই জ্বলবে না, বুঝা গেল? জি ম্যাম। কখন হয় যে প্রবলেম হবে এবং এটার সলিউশন করব। ধরেন আমি যদি আপনাদের বলি যে এই দুইটা জ্বালায়ও না, তোমরা কি করবা, এটা জ্বালাবা, যেটা মার্ক করা আছে এটা জ্বালাবা এবং এইটা জ্বালাবা, তাহলে কি ঘটনা ঘটবে? কোথায় কোথায় কি কি দেওয়া লাগবে বলেন তো? কোথায় কি দেওয়া লাগবে? কোন কোন পিনে কি যাবে? কেউ বলতে পারবেন?
কেউ পারবো না? কোথায় কি যাওয়া উচিত এটার জন্য? ম্যাম এই পিনে কত 14তে যাবে? 16তে এই 1 পিনে আর কত? এইদিকে 14তে হচ্ছে 0 গেলে এই ব্ল্যাক গ্রেডটা জ্বলবে। আচ্ছা, এটাকে 0 করব। আর এখানে এই পিনটাতে কত যাবে? এখানে 1 আর 2 এর ওখানে হচ্ছে 0। এখানে 0 যাবে। কিন্তু সমস্যাটা কি দেখেন, আমি যদি এই দুইটা জ্বালাতে চাই, এই পাশে 1 দিলাম আর এই দুটোতে 0 দিলাম। অফকোর্স এই দুটো জ্বালানোর জন্য এখানে 1 আর এখানে 0 করাই লাগবে না, এলে জ্বলবে না। তো প্রবলেম যেটা হয় দেখেন, খেয়াল করে দেখেন, এই এলইডিটা এবং এই এলইডিটা দুটোই কিন্তু জ্বলে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে জিনিসটা? ধরেন আমি এই দুটো জ্বালাতে চাই না, এটা এবং এটা আমি জ্বালাতে চাই না, কিন্তু যখন আমি এই দুটো জ্বালাতে যাবো, এটা এবং এটা, তখন আমি এখানে 1 দিব, এখানে 0 দিব। কিন্তু তখন এই এলইডিটা কি হচ্ছে, সে অ্যানোডে 1 পাচ্ছে আর ক্যাথোডে 0 পেয়ে যাচ্ছে। আবার এই এলইডিটাও অ্যানোডে 1 পাচ্ছে আবার ক্যাথোডে 0 পেয়ে যাচ্ছে। তার মানে এই দুটোকে আমি জ্বালাতে চাচ্ছিলাম না, তবুও এই দুইটা জ্বলে যাচ্ছে। বোঝা গেল প্রবলেমটা? তার মানে এই জাতীয় প্রবলেম অ্যারাইজ করে কখন, যখন আমরা মাল্টিপল রো বা মাল্টিপল কলামের এলইডি একসাথে জ্বালাতে চাই ডট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ঠিক আছে? কি বললাম? মাল্টিপল রো বা মাল্টিপল কলামের এলইডি যখন একসাথে জ্বালাতে চাই তখন এই প্রবলেমটা অ্যারাইজ করে। মনে করেন আমি এখানে এই দুইটা জ্বালাবো, এইটা আর এটা জ্বালাবো, কোনো সমস্যা নেই। এই পাশে 1 দিব, এই দুইটা পিনে এখানে আর এখানে 0 দিয়ে দিব, আর বাদ বাকি এই পাশে সব 0 করে দিব, এই পাশে সব 0 করে দিব। আবার যদি এরকম দুইটা হয়, এটা আর এটা, তাও কোনো সমস্যা নেই, কারণ এটা সেম কলামে আছে। আমি এইদিকে এখানে 1 1 দিয়ে দিব আর এখানে হচ্ছে এটাকে 0 করে দিব, বাদ বাকি গুলো আমি এই পাশে সব 0 রাখবো, আর এই পাশে আমি যাই দিই না কেন আসলে এটা তো অফই থাকবে যদি অ্যানোডে আমি 0 দিয়ে দিই। সো কোনো প্রবলেম নেই। কিন্তু যখন দেখা যাচ্ছে আমি মাল্টিপল রোয়ের দুইটা এলইডি বা মাল্টিপল কলামের দুইটা এলইডি একসাথে জ্বালাতে চাচ্ছি, তখন কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করতেছে যে আমি যে এলইডিটা জ্বালাতে চাচ্ছি না সেটাও জ্বলে যাচ্ছে। আমি কি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন আমি কি দেখাতে চাচ্ছি? বুঝলাম। এখান থেকে কি সামারি হলো এই জিনিসটা কি ধরতে পারছেন আপনারা? তাহলে এই প্রবলেমটা যে এই যে মাল্টিপল রো মাল্টিপল কলামের এলইডি যখন একসাথে জ্বালাতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে যেটা জ্বালাতে চাচ্ছি না, যে এলইডি গুলো জ্বালাতে চাচ্ছি না সেগুলোও জ্বলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমার একটা মানে সলিউশন আছে, সেটা হচ্ছে স্ক্যানিং মেথড। ঠিক আছে? এই প্রবলেমটার একটা সলিউশন হচ্ছে স্ক্যানিং মেথড। তো আমরা এখানে রো স্ক্যানিংও ইউজ করতে পারি, আমরা এখানে কলাম স্ক্যানিংও ইউজ করতে পারি। একটু মন দিয়ে শুনি যে রো স্ক্যানিং জিনিসটা কি আর কলাম স্ক্যানিং জিনিসটা কি। রো স্ক্যানিং হচ্ছে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা রোকে অ্যাক্টিভ রাখা, আর কলাম স্ক্যানিং মানে হচ্ছে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কলামকে অ্যাক্টিভ রাখা। দেখেন এই যে মাল্টিপল রো মাল্টিপল কলামের এলইডি কেন জ্বালানোর প্রয়োজন হতে পারে। মনে করেন আমি আপনাদের বললাম যে এই ম্যাট্রিক্স ডিসপ্লেতে যে কোনো একটা প্যাটার্ন তোমরা শো করে দেখাও। ঠিক আছে? যে কোনো একটা প্যাটার্ন তোমরা শো করে দেখাও, অথবা কোনো অ্যালফাবেট কোনো অক্ষর কিছু একটা তুমি শো করে দেখাও। ঠিক আছে? এখন মনে করেন 1 মিনিট এখন মনে করেন আমি বললাম যে এখানে তোমরা একটা অ্যালফাবেট দেখাও, যার যেটা মন চায় আঁকতে পারেন, কোনো সমস্যা নাই, এ বি সি ডি ই এফ কিছু একটা আঁকতে পারেন, কিংবা অন্য কোনো প্যাটার্ন ড্র করে নিতে পারেন। ধরেন আমি এখানে এ শো করব। ঠিক আছে? এ শো করব, আমি এটা আঁকবো হচ্ছে রেড অথবা গ্রিন কোনো একটা এলইডি দিয়ে, এবং এটা আমি এইভাবে এই এলইডি গুলো জ্বালাবো। খেয়াল করেন যে কোনো প্যাটার্ন এটা নিজের মতো ডিজাইন করা যায়, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে করতে চান সেভাবে করতে পারেন। ধরেন আমি এভাবে জিনিসটা ড্র করতে চাচ্ছি এই এলইডি গুলো দিয়ে।
এখানে গ্রিন দিয়ে আঁকছি, রেড দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। ধরেন এই এলইডি গুলো জ্বালায় আমি এ বানাতে চাচ্ছি, তার মানে কি এখান থেকে এটা জ্বালাবো, এটা জ্বালাবো, এটা জ্বালাবো, এপাশ থেকে এটা জ্বালাবো, এপাশ থেকে এটা জ্বালাবো, এভাবে করে আলটিমেটলি আমি একটা প্যাটার্ন দেখাবো। ঠিক আছে, এগুলো জ্বলবে। সমস্যা হচ্ছে কি, ওই যে একটু আগে যেটা বললাম, যে যদি এগুলো আমি জ্বালাতে চাই তাহলে কি হবে, মধ্যবর্তী সব এলইডি যে জ্বলে যাবে, এই জিনিসটা আপনারা বোঝেন? এর প্যাটার্নটা যে আর দেখা যাবে না। কেন দেখা যাবে না একটু খেয়াল করি আমরা। ধরেন আমি এই দুটো এলইডি জ্বালাতে চাই, একটু খেয়াল করেন, এই দুটো এলইডির অ্যানোড প্রান্ত এই পিনের সাথে কানেক্টেড না? এই রোয়ের সব এলইডির অ্যানোডই তো এই পিনের সাথে কানেক্টেড। তাহলে এই দুটি যদি জ্বালাতে চাই তাহলে এখানে 1 দেওয়া লাগবে। যদি এই এলইডি যদি জ্বালাতে চাই তাহলে এখানে 1 দেওয়া লাগবে। যদি এই এলইডি এবং এই এলইডি জ্বালাতে চাই তাহলে এখানে 1 দিতে হবে। এই নিচের দুটো জ্বালানোর জন্য এখানে 1 দিতে হবে। এগুলা জ্বালানোর জন্য এখানে 1 দিতে হবে। তারপরে এইটা আর এটা জ্বালানোর জন্য এখানে 1, তারপরে নিচের দুটো জ্বালানোর জন্য এখানে 1, লাস্টের দুটো জ্বালানোর জন্য এখানে 1। সবগুলোতে কিন্তু 1 পেয়ে যাচ্ছে। সেম ওয়েতে আমার এখানে এই এলইডি গুলো জ্বালানোর জন্য এই পিনে 0 দেওয়া লাগবে। এই এখানকার দুইটা, এইটা এবং এটা জ্বালানোর জন্য এই পিনে 0 দেওয়া লাগবে। এটা এবং এটা জ্বালানোর জন্য এখানে 0 দেওয়া লাগবে। এই দুটো জ্বালানোর জন্য এখানে 0, এই দুটো জ্বালানোর জন্য এখানে 0, আর এই যে সবগুলা এগুলা জ্বালানোর জন্য কিন্তু এই পিনে আমার 0 দেওয়া লাগবে, তাই না? বাদ বাকি এটা এবং এটা আমি 1 রাখতে পারি, সেটা পরের বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে কি দেখেন, আমার এই এলইডিটার কথা চিন্তা করেন, এটার এই পাশে 1 পাচ্ছে এবং এই পাশে 0 পাচ্ছে, তার মানে এটাও চলে যাচ্ছে। এই এলইডিটার কথা চিন্তা করেন, এটার এখানে 1 পাচ্ছে এবং এটা এই পাশে 0 পাচ্ছে, এটাও চলে যাচ্ছে। এটার কথা চিন্তা করেন, এটা এই পাশে 1 পাচ্ছে, এখানে 0 পাচ্ছে, তাহলে এটাও চলে যাচ্ছে। তার মানে এইখানে এই যে টোটাল যত এলইডি আছে, যত গ্রিন এলইডি আছে, সবই কিন্তু জ্বলে যাবে। তাহলে কি আমি এখানে কোনো প্যাটার্ন দেখতে পাবো, যে প্যাটার্নটা আমি চাচ্ছিলাম? কোনো প্যাটার্ন কি আদৌ দেখা যাবে? যদি সব জ্বলে যায়, সবই তো গ্রিন হয়ে যাবে। না ম্যাম। প্রবলেমটা বুঝতে পারছেন? জি ম্যাম। দেখতে পাবো না কিছু। এখন তাহলে আমাদের কি করতে হবে? এখন এটার সলিউশন হচ্ছে স্ক্যানিং। মানে আমরা এট এ টাইম শুধুমাত্র একটা রো বা একটা কলামকে অ্যাক্টিভ রাখবো। এখন মনে হইতে পারে ম্যাম কি বলতেছে এগুলা, যদি একটা রো একটা কলামকে অ্যাক্টিভ রাখি তাইলে আমি কিভাবে দেখব? মনে করেন আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমি কলাম স্ক্যানিং ইউজ করি তাহলে এট এ টাইম শুধু একটা কলাম অ্যাক্টিভ থাকবে। তাহলে মনে করেন প্রথমে আমি এই কলামটা অ্যাক্টিভ রাখলাম, তারপরে এই কলামটা রাখলাম, তারপরে এই কলামটা রাখলাম, তারপরে এইটা রাখলাম, এভাবে করে একটার পর একটা কলাম অ্যাক্টিভ রাখবো। কেন রাখবো? ধরেন প্রথমে এই কলামটা জ্বললো, তারপরে এই কলামটা জ্বললো। মানে আমাদের কাছে মনে হইতে পারে যদি একটার পর একটা জ্বলে তাহলে আমি তো টোটাল জিনিসটাকে একসাথে দেখতে পাবো না, তাই না? চিন্তা করেন, যদি শুধু প্রথমে এটা জ্বলে তারপরে এটা জ্বলে তাহলে কি আমি টোটাল জিনিসটাকে একসাথে দেখতে পাবো? পাবো। কিভাবে পাবো? যদি আমি ডিলেটা কমাই দিই। বুঝতে পারলেন? কারণ প্রসেসিং স্পিডটা তো অনেক হাই, তাই না? এখনকার প্রসেসর অনেক হাই, আমরা 8086 এ মানে পড়তেছি, সেটা স্লো, বাট এখনকার তুলনায় স্লো। বাট চিন্তা করে দেখেন, আমাদের এখানে যদি আমরা প্রথমে এটা জ্বালাই, তারপর এটা জ্বালাই, তারপর এটা জ্বালাই, মানে একটা কলামের পর আরেকটা কলাম জ্বালাবো, কিন্তু এদের মাঝখানে যে একটার পর আরেকটা জ্বলতেছে, এই ডিলেটা খুব কমাই দিব। যখন ডিলেটা খুব কমাই দিব তখন দেখা যাবে কি পার সেকেন্ডে অনেকগুলো স্ক্যানিং হবে। তো যদিও জিনিসটা একটার পর একটা প্রসেস হচ্ছে, কিন্তু যখন আমি জিনিসটা ভিজুয়ালাইজ করব, যেহেতু প্রসেসিং ফাস্ট হচ্ছে বা পার সেকেন্ডে অনেকগুলো স্ক্যানিং হচ্ছে, দ্যাটস ওয়াই জিনিসটা আমি যখন ভিজুয়ালাইজ করব আমার কাছে মনে হবে যে টোটাল জিনিসটা একসাথে আমি দেখতে পাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? কলামগুলো জ্বলবে আলাদা আলাদাই, একটার পর একটাই জ্বলবে, কিন্তু যেহেতু অনেক ফাস্ট হচ্ছে, ডিলে লুপটা আমি অনেক ছোট করে দিচ্ছি, সেহেতু আমার কাছে আমি যখন জিনিসটা ভিজুয়ালাইজ করব আমার চোখ সেটা ধরতে পারবে না। এখন যদি আমি ডিলেটা বাড়াই দিই, এক্ষেত্রে যেমন আগে আমরা কি করছিলাম,
7 সেগমেন্টের কোড বা এলইডি ব্লিঙ্কিং এর কোডে যখন আমরা ডিলে লুপ লিখছিলাম, তখন আমরা সিএক্স রেজিস্টারের মধ্যে অনেক বড় একটা ভ্যালু লোড করছিলাম। সেটা ছিল 65,536, মানে সিএক্স এ সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা লোড করা যায় সেটাই আমরা লোড করে দিছিলাম, তাই না? এখন আমি যদি অত বড় একটা ভ্যালু লোড করে দেই, তাহলে কি হবে? আমি ডিলেটা দেখতে পাবো যে প্রথমে এই কলাম জ্বললো, তারপরে এই এলইডি গুলো জ্বললো, তারপরে এই দুটো জ্বললো, আমি আলাদা আলাদা দেখতে পাবো। কিন্তু ডিলেটা যদি আমি খুব কমাই দেই, তখন কি মনে হবে আমার কাছে? সবগুলো একসাথেই জ্বলতেছে, কিন্তু আসলে একসাথে জ্বলতেছে না। এই কনসেপ্টটাই হচ্ছে স্ক্যানিং। আমরা কোনো প্যাটার্ন যখন শো করতে চাই, আমরা রো স্ক্যানিং ইউজ করতে পারি, আমরা কলাম স্ক্যানিংও ইউজ করতে পারি, ঠিক আছে? রো স্ক্যানিং মানে হচ্ছে এট এ টাইম শুধু একটা রোকে অ্যাক্টিভেট রাখা। মনে করেন প্রথমে আপনি শুধু এই রোটাকে অ্যাক্টিভ করলেন, তার মানে এই দুটো এলইডি জ্বালালেন, তারপরে আপনি এই রোটাকে অ্যাক্টিভ করলেন, তারপরে আপনি এই রোটাকে অ্যাক্টিভ করলেন। একটার পর একটাই অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু যেহেতু খুব ফাস্ট হচ্ছে, ডিলেটা অনেক কম, সেহেতু আমাদের কাছে মনে হবে সবগুলো এলইডি একসাথে জ্বলতেছে এবং যে প্যাটার্নটা আমি দেখাতে চাচ্ছি সেটা দেখাতে পারবো। আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমি কি বলতে চাচ্ছি, আপনাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে, নাকি আরেকবার বলতে হবে? আরেকবার বলেন। আচ্ছা, আমরা যখন কোন একটা প্যাটার্ন ডিসপ্লেতে দেখাতে যাচ্ছি, তখন যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা কি আপনারা ধরতে পারছেন যে কি প্রবলেম হচ্ছে? যেমন আমি যদি এখানে এ শো করতে চাই, তাহলে এই পাশের এই পিনগুলোতে আমাকে 1 দিতে হবে, কারণ প্রথম দুটো এলইডি জ্বালানোর জন্য এখানে 1 দেওয়া লাগবে। এই এলইডিটা এবং এই এলইডিটা জ্বালানোর জন্য এখানে 1 দেওয়া লাগবে। এই এলইডি এবং এই এলইডি জ্বালানোর জন্য এখানে 1 দেওয়া লাগবে। এটা জ্বালানোর জন্য এখানে 1 দেওয়া লাগবে। এভাবে করে আমাকে দিতে হবে, তাই না? আবার এই এলইডির শুধুমাত্র অ্যানোড প্রান্তে 1 পেলে তো হবে না, ক্যাথোড প্রান্তে 0 পেতে হবে। তাহলে এই এলইডি গুলো জ্বালানোর জন্য এই পিনে 0 দেওয়া লাগবে। এইটা এবং এইটা, এই দুটো এলইডি জ্বালানোর জন্য এখানে 0 দেওয়া লাগবে। এই এলইডি এবং এই এলইডি জ্বালানোর জন্য এখানে 0 দেওয়া লাগবে। এটা জ্বালানোর জন্য এখানে 0 দেওয়া লাগবে। এই দুটো জ্বালানোর জন্য এখানে 0 দেওয়া লাগবে, এবং এই সবগুলো এলইডি জ্বালানোর জন্য এখানে 0 দেওয়া লাগবে। তো আমাদের উদ্দেশ্য ছিল এখানে এ দেখানো, কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন এই পাশে সব 1 এবং এই পাশে সব 0 দিয়ে দিব, তখন এর মধ্যে যত গ্রিন এলইডি আছে সবই জ্বলে যাবে। হিসাব করে দেখেন, এর মধ্যে যে কোনো এলইডি ধরেন এইটার কথা চিন্তা করেন, এলইডি জ্বলার জন্য কি দরকার? অ্যানোডে 1 দরকার, ক্যাথোডে 0 দরকার। তাহলে এই অ্যানোডে কিন্তু 1 পেয়ে গেছে, এবং ক্যাথোডটা চিন্তা করে দেখেন, ক্যাথোডে কিন্তু 0 পাইছে। তাহলে আলটিমেটলি আমি দেখাতে চাচ্ছিলাম এ, কিন্তু এখানে এ আসবে না, এখানে কমপ্লিট একটা বক্সের মতো আসবে, মানে সবগুলো এলইডি একসাথে জ্বলে যাবে। তাহলে তো কোনো লাভ হলো না। এই জন্য আমরা বলতেছি, যখনই আমি কোনো প্যাটার্ন দেখাতে যাব, মানে মাল্টিপল রো বা মাল্টিপল কলামের এলইডি আমার একসাথে জ্বালানোর দরকার হবে, তখন আমরা কি করব? স্ক্যানিং মেথডটা ইউজ করব। স্ক্যানিং মানে কি? স্ক্যানিং মানে হচ্ছে, যদি আমি রো স্ক্যানিং করি, তার মানে হচ্ছে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা রো অ্যাক্টিভ থাকবে, আর কলাম স্ক্যানিং মানে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কলাম অ্যাক্টিভ থাকবে। তো আমরা অ্যাট এ টাইম যদি একটা কলাম অ্যাক্টিভ রাখি, তাহলে কি হবে? প্রথমে মনে করেন আমি এই কলামটা অ্যাক্টিভ করলাম, ঠিক আছে, এই কলামটা, এরপরে আমি এই কলামটা অ্যাক্টিভ করলাম, এরপরে আমি এই কলামটা অ্যাক্টিভ করলাম, এরপরে এটা অ্যাক্টিভ হলো। তার মানে প্রথমে এখানে কোনো এলইডি জ্বালানোর দরকার নাই, জ্বালালাম না। তারপরে কি হলো? এই এলইডি মানে এই রোটা অ্যাক্টিভ, এই কলামটা অ্যাক্টিভ হলো, এখানে যে এলইডি গুলো জ্বালানো দরকার জ্বললো। তারপরে এই কলামটা অ্যাক্টিভ হলো, এখানে যেগুলো জ্বালানো দরকার জ্বললো। তারপরে এটা অ্যাক্টিভ হলো, এখানে যেগুলো জ্বালানো দরকার জ্বললো। এভাবে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা অ্যাক্টিভ হবে এবং সেগুলো আমরা জ্বালাবো। এখন আমাদের কাছে মনে হচ্ছে কি, যদি আমরা একটার পর একটা জ্বালাই, তাহলে আগের মতো ঘটনা ঘটতে পারে না, যে প্রথমে এটা জ্বললো, এই কলামটা জ্বললো, তারপরে এই কলামটা জ্বললো, তারপরে এই কলামটা জ্বললো। আমি তো সমস্ত কিছু, সব কলামের ডেটা একসাথে দেখতে পাবো না। তাহলে এই প্যাটার্নটা তৈরি হবে কিভাবে? তৈরি হবে কারণ আমরা ডিলেটা খুব কমাই দিব। যদি আমরা পার সেকেন্ডে মানে 10 থেকে 15টার মতো স্ক্যানিং কমপ্লিট করতে পারি, তাহলে যেটা হয়, আমাদের পারসিস্টেন্ট অফ ভিশনের জন্য সবগুলো কলাম একসাথে জ্বলে না, কিন্তু আমাদের কাছে দেখতে মনে হয় যে সবগুলো একসাথে জ্বলতেছে, কারণ প্রসেসিংটা তো খুব ফাস্ট হচ্ছে, ঠিক আছে, খুব অল্প সময় ডিলে নিচ্ছে। আমি জিনিসটা প্রোগ্রামে যাচ্ছি, তারপর আপনাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। দেখেন, আমরা এখানে একটা অ্যালফাবেট দেখাতে চাচ্ছি, এবং
এখানে দেখেন, খেয়াল করে দেখেন, ধরেন আমরা ওই যে আগের মতো যেটা বলতেছিলাম আমরা এ শো করব, ঠিক আছে? এই জিনিসটাই তো আমাদের ওই ম্যাট্রিক্স ডিসপ্লের ছবি, তাই না? ওইটা জাস্ট ভিতরের স্ট্রাকচারটা দেখানো আছে, বাট আমাদের ল্যাবেরটা দেখলে ল্যাবেরটা এরকমই দেখতে। তো আমি ধরেন এইভাবে ওই এটা জ্বালাতে চাচ্ছি। যদি এইভাবে এটা জ্বালাতে চাই কলাম স্ক্যানিং দিয়ে, তার মানে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কলাম অ্যাক্টিভ থাকবে। তার মানে কলামে আমাকে পাঠাতে হবে, খেয়াল করেন, কলামের সাথে কি অ্যানোড কানেক্টেড না ক্যাথোড কানেক্টেড? এটা বলেন তো, কলামে কি অ্যানোড কানেক্টেড নাকি ক্যাথোড কানেক্টেড? ক্যাথোড। ক্যাথোড। তাই না? আর রোতে কি কানেক্টেড? রো এর পিনগুলা কি? অ্যানোড। অ্যানোড না? এটা মাথায় রাখি আমরা। তো আমরা এখানে স্ক্যানিং করতেছি এবং যে প্রোগ্রামটা এখানে লেখা আছে এটা হচ্ছে কলাম স্ক্যানিং এর জন্য। আপনার রো স্ক্যানিং এর এটা বুঝলে রো স্ক্যানিং দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো কলাম স্ক্যানিং এর জন্য তার মানে কি আমি শুধুমাত্র কলামের ডেটাগুলোকে রোটেট করাবো, অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কলাম অ্যাক্টিভ থাকবে। তাহলে চিন্তা করেন কলামের সাথে ক্যাথোড কানেক্টেড, ক্যাথোড কি 0 দিলে অ্যাক্টিভেট হয় না 1 দিলে অ্যাক্টিভেট হয়? 0। ক্যাথোডে 0 পাওয়া লাগবে। তো মনে করেন আমি একটার পর একটা কলাম অ্যাক্টিভেট রাখবো, তাহলে প্রথম কলামটা অ্যাক্টিভ রাখার জন্য প্রথমটাতে 0 দিব, আর পরের সবগুলা কি থাকবে? 1, তাই না? তাহলে প্রথমটাতে যেটা 0 দিব সেটা অ্যাক্টিভ থাকবে, পরের সবগুলা 1 করে দিব। তারপরে যে কি করব, এই 0টাকে রোটেট করাবো বা শিফট করাবো, যখন যেটা আমার প্রয়োজন এই 0টাকে কোথায় সরাবো? পরের কলামে। তাহলে পরের কলামটা অ্যাক্টিভেট হবে। বুঝেন জিনিসটা? এখন দেখেন রো যেটা রো প্রান্তে, হ্যাঁ, রো প্রান্তের সাথে অ্যানোড কানেক্টেড না? তাহলে রো প্রান্ত অ্যাক্টিভ করার জন্য কি আপনার 1 দেওয়া লাগবে না 0 দেওয়া লাগবে? 1। 1 দিতে হবে। তাহলে যখন একটু খেয়াল করেন কি বলতেছি, অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কলাম অ্যাক্টিভ থাকবে কলাম স্ক্যানিং এর ক্ষেত্রে। তাহলে এটা যখন অ্যাক্টিভ থাকবে, এই কলামটা যখন অ্যাক্টিভ, আমি এই প্যাটার্ন জ্বালাতে চাচ্ছি, এই প্যাটার্নের জন্য আমি এখানে কোনোটাই জ্বালাইনি, কোনোটাই জ্বালাতে চাইনি। তাহলে আমার অ্যানোড প্রান্তের কোনোটাই অ্যাক্টিভ করা লাগবে না, তার মানে কোনোটাতেই 1 দেওয়া লাগবে না, সবগুলোতে কি দিয়ে রাখবো? 0। ঠিক আছে, সবগুলোতে 0 পাঠাবো। যখন সেকেন্ড কলামটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, দেখেন তো সেকেন্ড কলামের আমার এই এলইডি গুলো জ্বালানো লাগবে না, এগুলা মানে উপরের দুইটা বাদে সবই কিন্তু জ্বালানো লাগতেছে। তাহলে উপরের দুইটাতে বন্ধ রাখার জন্য 0 দিব, বাদ বাকি সবগুলাতে কি দিব? 1 দিব, কারণ বাদ বাকি নিচের গুলা জ্বলবে। ঠিক আছে? ঠিক তেমনি যখন 3 নাম্বার কলাম অ্যাক্টিভ করব আমরা, মানে এই 0টা যখন এখানে আসবে, তখন কোনটা কোনটা জ্বালানো লাগবে পোলাপান? এই এলইডি এটা, তাই না? এটা জ্বালানো লাগবে, আর এটা জ্বালানো লাগবে না? আর কিছু জ্বালানো লাগবে? তাহলে এখান থেকে নিচ থেকে 4 নাম্বার আর 7 নাম্বারে 1 দিব, তাহলে এটাতে 1 থাকবে আর এটাতে 1 থাকবে, আর বাদ বাকি গুলা কি থাকবে? 0 থাকবে, তাই না? তারপরে 0টা শিফট হয়ে তার পরবর্তী কলামে যাবে, তার পরবর্তী কলাম অ্যাক্টিভ হবে। এরপরে আমার এলইডি জ্বালানো লাগবে কি? এটা আর এটা, তাই না? তাহলে আমাকে একজন বলেন, কে বলবে? আকরাম বলেন আমাকে, আকরাম আছে না? জি ম্যাম। আকরাম বলেন যে এখানে ডেটাটা কত হবে, এখানকার ডেটা যদি আমি এই এলইডিটা এটা এবং এটা 4 নাম্বার কলাম যখন অ্যাক্টিভ থাকবে তখন তো এই দুইটাই আমার লাগবে, তাই না? 4 নাম্বার কলামের জন্য তো এই দুইটা এলইডি আমি দেখতে পাচ্ছি যে জ্বালানো লাগতেছে এ জ্বালানোর জন্য। তাহলে আমার সেক্ষেত্রে এই এলইডি এবং এই এলইডি এই দুটো অ্যাক্টিভ রাখার জন্য এখানে ডেটা কত দেওয়া লাগবে? ম্যাম 1 নাম্বার আর 5 নাম্বার 1 রাখবো, মানে উপর থেকে। এটা 1 রাখবো
আর এগুলা 0 হবে, হ্যাঁ, আর 5 নাম্বারটা 1 দেব। আর এটা 1, এটা 0, এটা 0, এটা 0। ঠিক আছে, এরকম কিছু। জি ম্যাম। তাহলে সবাই কি বুঝতে পারছেন যে ডেটাগুলো কিভাবে বের করা লাগবে? তার মানে কি, এই যে জিনিসটাকে রোটেট করাচ্ছি পোলাপান, এই ডেটাটা, এটা কি অ্যানোডে যাবে না ক্যাথোডে যাবে বলেন তো? যদি কলাম স্ক্যানিং করি, এটা অ্যানোডে যাবে না ক্যাথোডে যাবে? ক্যাথোডে যাবে এটা। ক্যাথোডে যাবে এটা। ঠিক আছে, এটা ক্যাথোডে যাবে। আর এই ডেটাগুলো, যে ডেটাগুলো আমরা বের করতেছি প্যাটার্ন দেখে, এটা কিন্তু এই যে প্যাটার্ন দেখে এটা ডিফারেন্ট রকম হতে পারে। আমি এর জায়গায় অন্য কিছু করলে অন্যরকম হবে, তাই না? আমি যা আঁকবো তার উপর ডিপেন্ড করবো যে এখানে কি হবে। তাহলে এখানে এই ডেটাগুলো কোথায় যাবে? এগুলো যাবে হচ্ছে অ্যানোডে, যদি আমি কলাম স্ক্যানিং দিয়ে প্রোগ্রামটা লিখতে চাই। এটা কি, এই বিষয়টা কি আপনাদের ক্লাসে ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? কারণ কলাম স্ক্যানিং মানে কি? কলাম স্ক্যানিং মানে হচ্ছে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কলাম অ্যাক্টিভ থাকতে হবে। আর কলাম কানেক্টেড কার সাথে? ক্যাথোডের সাথে। তাহলে আমরা সেই ক্যাথোডটাকে রোটেট, ক্যাথোডের জিরোর ভ্যালুটাকে রোটেট করাবো, তাহলে একটার পর একটা ক্যাথোড অ্যাক্টিভেট হবে, তাই না? আর রোতে দেওয়া লাগবে হচ্ছে আমাদের যে ডেটাগুলো আসবে সেই ডেটা। এই ডেটাটা ডিপেন্ড করবে প্যাটার্ন কি তার উপরে। ডিফারেন্ট প্যাটার্নের জন্য এটা ডিফারেন্ট রকম হইতে পারে। এখন দেখেন কোডে যাচ্ছি। প্রথমে ওই যে আমরা আগের মতো স্টার্টিং সিনট্যাক্স লিখে নিছি। এরপরে আমরা কি করছি এখানে, আপনাদের মনে আছে না? এখানে কি করা হয়েছে? ইকুয়েট ডিরেক্টিভস ইউজ করছি। ইকুয়েট ডিরেক্টিভস ইকিউইউ, এটা দিয়ে আমাদের যে 8255 CS1 যার সাথে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা কানেক্টেড আছে, তার যে পোর্ট অ্যাড্রেসগুলা এবং কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস, সেগুলোকে একটা নাম দিয়ে দিছি। যেমন এই কন্ট্রোল, এটা কি বলে, পোর্ট সি এর অ্যাড্রেসকে নাম দিছি পিপিআইসি, পোর্ট এর অ্যাড্রেসকে নাম দিছি পোর্ট বি এর অ্যাড্রেসকে নাম দিছি পিপিআইবি। এভাবে প্রত্যেকটার অ্যাড্রেসকে একটা নাম দিয়ে দিছি। যখন আপনাদের পরীক্ষায় বা ল্যাব পরীক্ষায় এগুলা থাকবে, অবশ্যই এই অ্যাড্রেসগুলো আপনাদের দেয়া থাকবে। ঠিক আছে, এখন আগেও বলছিলাম, আবারও রিপিট করতেছি, এই জিনিসটা কিন্তু কম্পালসারি কোনো জিনিস না, আমি না চাইলে নাও লিখতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে যখন আমি আউট ইনস্ট্রাকশন দেই তখন ডিরেক্ট অ্যাড্রেসটা কল করতে হবে, এই নাম না লিখে। যদি আমি নাম দিয়ে দিই তাহলে সেই নামটা এখানে লিখতে হবে আমাকে। তারপরে আমরা কি করলাম, এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে, পোলাপান? ম্যাম Control কন্ট্রোল word না। রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়েছি, তাই না? কন্ট্রোল ওয়ার্ড এটা কেন এভাবে এরকম আসে আমি আগেও অনেকবার ডিসকাস করছি, এটাতে আমি আর যেতে চাচ্ছি না, একই কথা বারবার বলতে চাচ্ছি না। এখানে দেখেন এই দুই লাইনে কি করা হয়েছে, এই দুই লাইনে, পরবর্তী দুই লাইনে ম্যাম পোর্টেতে ম্যাম ক্যাথোড সব হাই করে দেওয়া হয়েছে। ক্যাথোড সব 1 করে দেওয়া হয়েছে। তাহলে লাভ হইলো কি আমাদের, কি হবে এখানে আলটিমেটলি? অ্যানোডের যে মানে অ্যানোড তো ম্যাম 1 করে দেওয়া হয়েছে, ক্যাথোডে এটা কি সরি অ্যানোড? না ক্যাথোড অ্যানোড তো পোর্ট সি, তাই না? হ্যাঁ এখানে আছে ক্যাথোড। তাহলে ক্যাথোড 1 করে দিলে এটা হচ্ছে পোর্ট এ তে পাঠানো হয়েছে। পোর্ট এর সাথে কি গ্রিন এলইডি না? ম্যাম গ্রিন এলইডি পোর্টের সব সাথে অফ হয়ে গ্রিন যাবে। এলইডি, তাহলে গ্রিন এলইডি সব অফ হয়ে যাবে, কারণ গ্রিন এলইডির ক্যাথোডে সব 1 পেয়ে গেছে। এখন অ্যানোডে আমি যাই দেই না কেন, এটা জ্বলবে না। ঠিক আছে, এরপরে তার মানে কি, আমরা যেটা বুঝলাম যে আমরা এখানে যে প্রোগ্রামটা লিখছি, এখানে একটা অ্যালফাবেট শো করব আমরা, এবং এই অ্যালফাবেটটা হচ্ছে রেড এলইডি দিয়ে জ্বালানো হয়েছে। ঠিক আছে, এখন এই প্রোগ্রামের ক্রাইটেরিয়া অনুযায়ী যা চাওয়া হবে সেভাবে আপনারা প্রোগ্রাম লিখবেন। এখানে এটা রেড এলইডি দিয়ে করা হয়েছে। এরপরে কি করছে দেখেন, আমাদের বলছি আমরা মুভ এসআই কমা অফসেট ফন্ট। এসআই রেজিস্টারটার কথা আপনাদের মনে আছে? এটা সোর্স ইন্ডেক্স। হ্যাঁ, এটাকে বলা হয় সোর্স ইন্ডেক্স। আর অফসেট ফন্ট, এটার কাজ হচ্ছে, ধরেন আমি অফসেটের পর ফন্ট লিখছি, তাহলে এই ফন্ট নামে, ফন্ট কেন লিখলাম, নিচে ফন্ট নামে আমি একটা লেভেল তৈরি করে আসছি। দেখেন এখানে আপনি অন্য নামও দিতে পারেন, যেহেতু এটা একটা লেভেল, আপনার যা ইচ্ছা নাম দিতে পারেন। এই ফন্টের মধ্যে আমরা কি করছি, ফন্টের মধ্যে আমরা 8টা ডেটা রেখে আসছি।
এবং ডেটাগুলোর সাইজও বলে দিছি যেগুলো হচ্ছে ডেটা বাইট সাইজের। এখন এই 8টা ডেটা কি কেউ বলতে পারবে যে 8টা ডেটা কি? এটা আগে দেখছি কিনা আমরা কোথাও? ম্যাম 7 ডিসপ্লে এটা নাকি? না না, এই মাত্র পড়াইছি, এটা এটা মাত্র পড়াই আসছি। 8টা ডেটা কোথা থেকে আসছে এই জিনিসটা একটু চিন্তা করে বের করেন। ম্যাম আমাদের এ বা কোনো ক্যারেক্টার লেখার জন্য যে যে বিটটা অন রাখতে হবে সেই অনুযায়ী আর কি। এটা হচ্ছে এই যে আমি মাত্র ছবিতে মার্ক করে দেখালাম না, এই পাশের অ্যানোডের ডেটাগুলো, এগুলো মানে আপনি যে প্যাটার্ন করতে চাচ্ছেন তার জন্য অ্যানোডে যা পাঠাচ্ছি সেই ডেটাগুলো কিন্তু এগুলোই কিন্তু এখানে আছে, খেয়াল করে দেখেন। ঠিক আছে, এই ডেটাগুলো এখানে দেয়া আছে। এই যে প্রথমটা এবং শেষটা সবই অফ, কারণ আমরা এ আঁকছি, এর জন্য কিন্তু আমরা প্রথম এবং শেষটা ইউজ করিনি, তাই না? এই যে দেখেন এটা এবং এটা ইউজ করিনি, বাদ বাকিগুলোর জন্য যা যা ইউজ করছি সেই অনুযায়ী এখানে ডেটা আছে। তো ওই ডেটাগুলো যেগুলো ওখানে বের করছি সেগুলো এখানে আছে। এখন তাহলে হচ্ছে কি একটু খেয়াল করি, এখানে একটা লেবেল ক্রিয়েট করছি, লেবেলের মধ্যে ওই যে ডেটাগুলো প্যাটার্ন অনুযায়ী আমি বের করলাম সেই ডেটাগুলো এখানে দেয়া আছে, বা আমি লিখছি। এখন এই যে ডেটাগুলো, এটা একটা মেমোরি লোকেশনে যাবে, এটা একটা মেমোরি লোকেশনে যাবে, তাই না? প্রথম থেকেই তো আসলে কোড সেগমেন্টে যে কোডটা সেভ হবে সেই অনুযায়ী সিকোয়েন্সিয়ালি এই লেভেলটাও একটার পর একটা মেমোরিতে যে সেভ হবে। তো এটা একটা মেমোরিতে যাবে, এটা একটা মেমোরিতে যাবে, এটা একটা মেমোরিতে যাবে, এভাবে প্রত্যেকটা 8টা মেমোরি লোকেশনে যাবে। আমি আপনাদের আগেও বলছিলাম যে আমাদের মেমোরিতে 8 বিটের বেশি কিন্তু স্টোর করতে পারে না। তার মানে এটা একটা মেমোরি লোকেশনে যাবে, এটা আরেকটাতে যাবে, এটা আরেকটাতে যাবে, এভাবে করে যাবে। এখন তার মানে মনে করেন এইটার অ্যাড্রেস যদি হয় 4006, আমি ধরে নিচ্ছি যে এই অফসেট অ্যাড্রেসে কোড সেগমেন্টের এই 4006 অফসেট অ্যাড্রেসে এটা আছে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কোড কত বড় তার উপর, প্রত্যেকটা মেশিন কোড হয়ে হয়ে যাবে। ঠিক আছে, এখন 4006 যদি এটা থাকে তাহলে এটা কততে থাকবে? কততে থাকবে? এটা থাকবে 4007-এ, এটা থাকবে কততে? 4008-এ থাকবে, তাই না? মানে সিকোয়েন্সিয়ালি যাবে, এটা 4006, এটা 4007-এ, এটা 4008-এ, এইভাবে একটার পর একটা যাবে। তো এখানে কি করা হয়েছে দেখেন, বলছে মুভ এসআই কমা অফসেট ফন্ট। তার মানে ফন্ট নামে যে লেভেলটা আছে সেই লেভেলের ইনিশিয়াল অফসেট অ্যাড্রেস, মনে করেন সেটা যদি 4006 হয়, তাহলে এই 4006-কে কপি করে সোর্স ইন্ডেক্স নামক রেজিস্টারে নিয়ে আসছে। বুঝতে পারলেন? এর জন্য সাধারণত আমাদের এই সোর্স ইন্ডেক্স রেজিস্টারই ইউজ করা হয় অফসেট অ্যাড্রেসের জন্য, অফসেট অ্যাড্রেস মেমোরি থেকে কপি করে নিয়ে আসার জন্য। তো যাই হোক, এখানে সেই জিনিসটা মনে করেন যদি 4006 হয় তাহলে এটা এসআই তে কপি হয়ে আসছে। এখন দেখেন এই ফন্টের মধ্যে কিন্তু এক একটা ডেটা এক একটা লোকেশনে ছিল, কিন্তু সে কপি করবে কোনটা? একদম শুরুরটা, মানে প্রথম ডেটাটার লোকেশনটা সে কপি করছে। ঠিক আছে, এই অফসেট ফন্ট এটার কাজ হচ্ছে যে লেভেলটা আপনি মেনশন করবেন, এখানে আমরা ফন্ট লেভেল মেনশন করছি, ফন্ট লেভেলের প্রথম যে ডেটাটা সেটার অফসেট অ্যাড্রেসটা এখানে সে কপি করবে, কপি করে এসআই এর মধ্যে নিয়ে আসতেছে। এখন তারপরে আমরা কি করছি, মুভ এইচ কমা 11111110, দেখেন শুধুমাত্র লাস্ট যেটা পোলাপান খেয়াল করলেন, শুধুমাত্র লাস্টেরটা 0 রাখছে আর সবগুলো 1 রাখছে। এখন আপনারা বলতে পারেন ম্যাম আপনি তো কি করলেন, আপনি তো প্রথমটা 0 রাখছিলেন, তাই না? ওরা এই লাস্টেরটা 0 রাখছে, একই কথা কিন্তু বাবা, কারণ প্রথমটা 0 রাখলে কি হবে, এটা প্রথমে অ্যাক্টিভ হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, কিন্তু যখন আপনি ডিলে কমাই দিবেন সমস্ত জিনিসটা একসাথেই দেখা যাবে। ঠিক তেমনি আপনি যদি এই পাশে 0 দিয়ে শুরু করেন তাহলে রিভার্স ডিরেকশনে আপনাকে জিনিসটা মানে এই 0টা এই পাশে আনতে হবে, এই 0টা এই পাশে আনতে হবে, কিন্তু যখন ডিলে কমাই দিবেন সমস্ত জিনিস সমস্ত কলাম একসাথেই জ্বলবে, সো আপনি দেখতে পারবেন একই সাথে। সো আপনি এই পাশে 0 দিয়ে শুরু করেন না এই পাশে 0 দিয়ে শুরু করেন, এটা কিন্তু ম্যাটার না। ঠিক আছে, তো এই ডেটাটা নেওয়া হয়েছে এইচ এর ভিতরে। এইচ এর ভিতরে নেওয়ার পর কি হয়েছে দেখেন, আমরা বলতেছি মুভ এল কমা বাইট পিটিআর সিএস কোলন এসআই। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন লজিক্যাল অ্যাড্রেস পড়ছিলাম, লজিক্যাল অ্যাড্রেস,
লজিক্যাল অ্যাড্রেস যখন পড়ছিলাম তখন বলছিলাম যে লজিক্যাল অ্যাড্রেস কিভাবে লিখে, প্রথমে সেগমেন্ট লিখতে হয়, তারপরে কোলন দিয়ে অফসেট অ্যাড্রেসটা লিখতে হয়, এভাবে লিখতে হয় না? মনে আছে জিনিসটা? সেগমেন্ট কোলন অফসেট আকারে লেখা হয়। তো এই জিনিসটা কিন্তু তাই করছে, দেখেন সিএস কোলন এসআই, কারণ এসআই এর মধ্যে আছে আমার অফসেট অ্যাড্রেস, ঠিক আছে, যেটা যেহেতু এটা মেমোরি লোকেশন এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখছে, সিএস কোলন এসআই আকারে রাখছে। এরপর বলতেছে মুভ এল কমা বাইট পিটিআর। এই বাইট পিটিআর এর কাজ হচ্ছে এই যে লোকেশনটা এখানে মেনশন করছি আমরা বাইট পিটিআর এর পর, সেই লোকেশন থেকে 1 বাইট রিড করবে, 1 বাইট রিড করে সেটাকে এল এ কপি করবে, ঠিক আছে। বাইট পিটিআর এর কাজ হচ্ছে এই লোকেশন থেকে, বাইট পিটিআর এর পর আপনি যে লোকেশন মেনশন করবেন সেই লোকেশন থেকে 1 বাইট রিড করা। আপনি যদি ওয়ার্ড পিটিআর বলতেন তাহলে 1 ওয়ার্ড মানে 16 বিট রিড করত, ওই অ্যাড্রেস থেকে শুরু করে এর পরবর্তী অ্যাড্রেস পর্যন্ত 16 বিট সে রিড করত, ঠিক আছে। তো আমরা বাইট পিটিআর ইউজ করছি, কেন ইউজ করছি আপনারা এখনই বুঝতে পারবেন। এটাকে কোথায় পাঠানো হয়েছে দেখেন তো, বাইট পিটিআর মানে কি, আসলে কি কপি হলো, এই যে এই ডেটাটা কপি হলো, কিন্তু খেয়াল কইরা এইটা, কারণ এটার অ্যাড্রেসে ছিল এসআই এর ভেতরে, তাহলে এইটা এই অ্যাড্রেসে যে ডেটা আছে 00000000, এটা কপি হয়ে কার মধ্যে যাবে, এল এর মধ্যে যাবে, মানে ফন্টের প্রথম ডেটাটা এল এর মধ্যে আসলো, তারপরে সেটাকে এল থেকে কোথায় পাঠানো হচ্ছে, পোর্ট সি তে, ঠিক আছে। এল থেকে কোথায় যাচ্ছে, সে পোর্ট সি তে, মানে যে এই পাশে এই ডেটাগুলো চলে গেল পোর্ট সি তে, যেহেতু এটা অ্যানোড প্রান্ত, অ্যানোড প্রান্ত কি পোর্ট সি এর সাথে কানেক্টেড, চলে গেল। এরপরে তারপর বলা হয়েছে মুভ এল কমা এইচ, এটা আমরা এইচ এর পরিবর্তে অন্য রেজিস্টারে এখানে ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নাই, কারণ পরবর্তীতে ওইটাকে আমার এল এ কপি করে আনতে হবে, ঠিক আছে। তো এল এ কপি করে আনা হয়েছে, তারপরে বলছে আউট পিপিআইবি কমা এল, তার মানে এল এর ডেটাকে কোথায় নেওয়া হয়েছে, পোর্ট বি তে নেওয়া হয়েছে। পোর্ট বি তে কেন নিলাম, পোর্ট বি তে, উদ্দেশ্য কি, এই ডেটাটাকে পোর্ট বি তে কেন নিলাম, পোর্ট বি অফ থাকবে। যেমন যা বলতেছে পোর্ট বি অফ থাকবে, পোর্ট এ তো অফ করে দিয়ে আসলাম না, কলামের জন্য ম্যাম, off থাকলে হবে, প্রথম কলামের আউটপুট দেখানোর জন্য আর কি। আউটপুট দেখানোর জন্য, মানে এই যে এই কলামটা, বাবা দেখেন খেয়াল করেন কি বলতেছি, যদি আমি প্রথমে আমি কলাম স্ক্যানিং করতে চাচ্ছি, তার মানে এট এ টাইম শুধুমাত্র একটা কলাম অ্যাক্টিভ থাকবে। তো যখন আমার জিরোটা এখানে, হ্যাঁ মনে করেন জিরোটা এখানে আর সবগুলো 1 আছে, তখন আমার এখানে কি কোনো এলইডি জ্বালানো লাগবে এর প্যাটার্নের জন্য, সবগুলো বন্ধ রাখা লাগবে না? তাহলে এই 000 ডেটাগুলো কোথায় যাবে, 000 ডেটা যাবে হচ্ছে পোর্ট সি তে, আর এই ডেটাটা কোথায় যাবে, এই ডেটা যাবে হচ্ছে আমার, যদি রেড এলইডি দিয়ে জ্বালাতে চাই তাহলে এটা যাবে হচ্ছে পোর্ট বি তে, কারণ পোর্ট এ তো আগে অফ করে আসছি, ঠিক আছে। সেই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে। দেখেন এই যে এই ডেটা ছিল, মানে সবগুলো অফ করে একটা অন রাখা হয়েছে, একটা 0 রাখা হয়েছে, সেটাকে পাঠানো হয়েছে পোর্ট বি তে। তাহলে কি হবে, প্রথম কলামটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে, প্রথম কলামটা অ্যাক্টিভ হলো। তারপরে কি বলা হয়েছে, কল টাইমার, এখান থেকে ওই যে ডিলে লুপ, যেটা ডিলে লুপে চলে যাচ্ছে, দেখেন আমি ডিলে লুপে একটু যাচ্ছি, এর আগে আমরা ডিলে লুপ করছিলাম বিভিন্ন প্রোগ্রামে ইউজ, কিন্তু ওইটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন সিএস একটা ছোট, সিএক্স এর মধ্যে ছোট একটা ভ্যালু রাখছে, তাই না, 300 রাখছে, এর আগে কত রাখছিলাম 65,536, মানে ডিলেটাকে অনেক বড় করছিলাম। আগের ক্ষেত্রে কি হতো, লুপটা 65,536 বার ঘুরতো, কিন্তু এবার শুধুমাত্র 300 বার ঘুরবে, এটা একটু বাড়াইলে কমাইলে সমস্যা নাই, কিন্তু যদি আপনারা এটা বেশি বাড়াই দেন তখন দেখবেন যে ফ্লিকারিং শুরু হচ্ছে, মানে সবগুলো যে একসাথে জ্বলতেছে এটা ওইভাবে বুঝতে পারবেন না, এটা অনেক বেশি বাড়াই দিলে, তখন একটা একটা করে জ্বলবে, ঠিক আছে, মানে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন একটার পর একটা জ্বলতেছে এরকম। তো সবগুলো একসাথে জ্বালাতে হলে, মানে সবগুলো একসাথে দেখতে হলে এটাকে আপনার ভ্যালুটা কমাই দিতে হবে। ম্যাম যদি না দেয় সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা তাহলে একটার পর একটা কি জ্বলবে, সবগুলো একসাথে জ্বলে যাবে না জিনিসটা তো। যেমন আমি একটু বলি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে আপনি আসলে সিঙ্গেল স্টেপ না দিলে কিছুই বোঝাতে পারবেন না। যেমন ওই যে আপনার এলইডির একটা প্রোগ্রাম করছিলেন না,
যেখানে একটা এলইডি জ্বলে, তারপরে 2টা জ্বলে, তারপরে 3টা জ্বলে, তারপর 4টা জ্বলে, এভাবে করে জ্বলছিল। মনে আছে ওইটা কি আপনারা দেখছিলেন কিভাবে? এসটিপি দিয়ে দেখছিলেন না সম্রাট? জি মনে ম্যাম। আছে? এসটিপি দিয়ে দেখছিলেন, কিন্তু ওইটা যদি গো দিতেন কি হতো? সবগুলো একসাথে লাস্টের যে আউটপুট, সেই আউটপুটটা শুধু আপনি দেখতে পাইতেন, মাঝখানে কি হচ্ছে ওগুলো কিছু দেখতে পাইতেন না। বুঝলেন? কিন্তু এখানে আমাদের ম্যাম লুপ ইউজ করা আছে না এখানে, যে একটা ওয়ার্ড বারবার শো করবে, সেই ক্ষেত্রে তো সেই জন্যই তো ডিলে লাগবে। মানে এখানে আমরা কি করতে চাচ্ছি দেখেন, একটা জ্বলতেছে, আরেকটা জ্বলতেছে, আরেকটা জ্বলতেছে, আরেকটা জ্বলতেছে, এভাবে হচ্ছে না জিনিসটা। মানে এটা তো আসলে আপনি সিঙ্গেল স্টেপ দিয়ে দেখার কোনো ওয়ে নাই, আপনাকে এখানে গো দিয়ে দেখতে হবে, এই জন্য ডিলেটা লাগবে। নাইলে এই যে কলামগুলো যে একটার পর একটা জ্বলতেছে, এই জিনিসটা আপনি মানে কোনোভাবেই কি টোটাল যে এটা কিভাবে ভিজুয়ালাইজ করবেন? ম্যাম আমার তো মনে হচ্ছে ম্যাম সবগুলাই জ্বলে থাকবে এমন লাগতেছে। সেটাই তো, আপনি তো কিছুই বুঝতে পারবেন না এখানে তো কিছুই বুঝতে পারবেন না, কারণ একটু চিন্তা করেন এটা লাস্টে কি হবে। ধরেন আমরা প্রথমে যে এটা পাঠাইছি প্রথমে, কই গেল, এই ডাটাটা পাঠাইছি প্রথমে, এটা জ্বালাইছি, তারপরে এটা জ্বালাইছি, তারপরে এটা জ্বালাইছি, মানে এটা পাঠাইছি। লাস্টেটাতে আমরা কি পাঠাবো? লাস্টেটাতে এরকম হবে না জিনিসটা, 1 1 1 1 1 1 1 0, লাস্টে যে ডেটাটা এরকম হবে। আর এই পাশে আমাদের সবগুলো ওই যে ডিঅ্যাক্টিভেট রাখা লাগবে, তাহলে সবগুলো এখানে আমরা 0 করে দিব। সবগুলো এরকম 0 করে দিব। তাহলে ফাইনালি কি, আমি যদি শুধুমাত্র এই জিনিসটা আমার চলে, তাহলে কি আমার দেখে কোনো লাভ আছে? এটা বুঝছি ম্যাম। বুঝছে, শুধুমাত্র এটার জন্য তো আমি ওই জিনিসটা, আমি যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন তো আমি পাবো না। আচ্ছা, এরপরে আমি কোথায় ছিলাম? এখানে ছিলাম না, ডিলে লুপে ছিলাম, এই যে এখানে। তো ডিলে লুপটা আগের মতোই, জাস্ট আমরা এখানে জাস্ট ভ্যালুটা কমাই দিছি, দ্যাটস ইট। তারপরে যখন এই 300 বার লুপটা ঘোরা শেষ হয়ে যাবে, তখন আমাদের এই রিটার্ন ইনস্ট্রাকশনের থ্রু আবার কোথায় ব্যাক করবে, যেখান থেকে আমি এই যে কল টাইমার থেকে গেছিলাম, এই কল টাইমারের পরে আমি ফেরত আসবো। কল টাইমারের পরে কি আছে? ইনক্রিমেন্ট এসআই কি ইনক্রিমেন্ট করা লাগবে কেন বলুন তো? কেন এসআই কি ছিল আগে? এসআই কে কেন ইনক্রিমেন্ট করব? এসআই তে কি ছিল আপনাদের মনে আছে? এসআই তে ছিল হচ্ছে এই ডেটাটা, এটার অ্যাড্রেস ছিল না? তাহলে পরবর্তী ডেটা যদি আমি চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই যে বললাম না যে এটা যদি 4006 হয়, তাহলে পরেরটা কি হবে? 4007 হবে, তারপরটা 4008 হবে, এভাবে হবে না? এভাবে হবে না জিনিসটা? জি আচ্ছা, তো সেখানে আমাদের আলটিমেটলি দেখেন, মনে করেন ওইটা 4006 ছিল, তাহলে ওই জিনিসটাকে ইনক্রিমেন্ট করে 4007 করা হয়েছে। এরপরে ক্যারি ফ্ল্যাগটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, মানে ক্যারি যদি আগে কোনো ক্যারি থাকে সেটাকে ক্লিন করে দেওয়া হয়েছে, 0 1 যাই থাকে সেটা আর থাকবে না। সিএলসি এর ফুল ফর্ম হচ্ছে ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ, ঠিক আছে? তারপরে কি করা হলো দেখেন, আমাদের রোটেট লেফট ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, H1 করা হয়েছে। আমাদের এই যে কি ডেটা ছিল আগে বলেন তো? এইটা ছিল না 1 1 1 1 2 1 1 1 0, এরকম কিছু একটা ছিল। এখন এই জিনিসটা যদি আমরা রোটেট লেফট করি, তাহলে এই 0টা এখানে আসবে, আর 1 গুলো এখানে 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 এভাবে করে চলে আসবে। লাস্টের 1টা যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে, এটা ক্যারিতে যাবে, প্লাস এইটা হচ্ছে ঘুরে এই পাশে আসবে, তাই না? তাহলে ওই যে আমরা যেটা বলতেছিলাম যে সেকেন্ড কলামকে অ্যাক্টিভ করব, সেই কাজটা কিন্তু করার জন্য আমাদের এই রোটেশনটা করা লাগতেছে। তো এই রোটেশনটা করে আমরা এটাকে কিসে নিলাম? এই যে নিলাম, ঠিক আছে? তারপরে বলছি জেএসসি লেভেল 2। এখন ক্যারি কত আছে? ক্যারি কত আছে? এটা আসলে সিএলসি না দিলেও সমস্যা ছিল না,
ঠিক আছে, ওই ইনস্ট্রাকশনটা এখানে আসলে দরকার। এই ক্ষেত্রে আমরা যেহেতু ROL ইউজ করছি, এখানে দরকার ছিল না। RCL ইউজ করলে তখন এটা দরকার ছিল। এখানে দেখেন 1 যখন আমাদের ক্যারি ফ্ল্যাগ, তখন কি এই জাম্পটা হবে নাকি হবে না? কি মনে হয় আপনাদের এটা? হওয়া উচিত। জেসি কখন জাম্প করে? যখন ম্যাম ক্যারি পাবে ক্যারি 1 হলে 1 থাকবে আর কি। ক্যারি 1 হলে জাম্প করে। ক্যারি 1 আছে না, যখন ফার্স্ট বার রোটেশন হবে ক্যারি 1 আছে, তাহলে এখানে জাম্প করবে। এখন দেখেন আবার কি করতেছে, বলছে মুভ এল বাইট পিটিআর সিএস কোলন এসআই, মানে এই অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেটা 1 বাইট রিড করে এল রেজিস্টারে নিয়ে আসবে। কিন্তু আমরা যেহেতু এসআই 1 ইনক্রিমেন্ট করছি, এখন কিন্তু এইটার অ্যাড্রেস আর নাই এসআই, এখন এই সেকেন্ডটার অ্যাড্রেস আছে। তাহলে সেকেন্ডটার অ্যাড্রেস কোথায় নিয়ে আসবে? সেকেন্ডটার অ্যাড্রেসটা হচ্ছে এল এ নিয়ে আসবে, তারপর সেটা এল থেকে আবার পোর্ট সি তে পাঠানো হচ্ছে। তার মানে যখন আমার পোর্ট বি তে এই ডেটাটা আছে, তখন পোর্ট সি তে আমাদের এই ডেটাটা আছে, এইটা। তাহলে সেকেন্ড কলাম অ্যাক্টিভ হয়ে সেকেন্ড কলামে যেগুলো জানানো দরকার সেটা চলে গেল। ঠিক আছে, তারপরে কি হবে এখানে, আবার এইচ এর ভ্যালুটাকে এল এ নিয়ে আসা হয়েছে। এল এ নিয়ে আসা হওয়ার পরে এটাকে হচ্ছে পোর্ট বি তে পাঠানো হয়েছে। কেন পোর্ট বি তে পাঠানো হয়েছে? কারণ এল এ এখন কত আছে, এল এ এখন কত আছে, এই ডেটাটা আছে, কিন্তু এইটা আগের এটা কিন্তু নাই পোলাপান। এটা কেন লাগবে? সেকেন্ড কলামকে অ্যাক্টিভ করার জন্য লাগবে না? সেকেন্ড কলাম অ্যাক্টিভ হলো, যেটা চলা দরকার চলে গেল, তারপর আবার কল টাইমারে চলে গেল, আবার জিনিসটাকে ইনক্রিমেন্ট করে 1 বাড়াইলো, তারপরে আবার ফ্ল্যাগটাকে ক্লিয়ার করে দিছে, দিয়ে বলছে হচ্ছে ROL AH, 1। হ্যাঁ, তাহলে AH এ 1 নেওয়া হয়েছে, AH এ 1 নিয়ে বলছে জেসি লেভেল। তার মানে এই জিনিসটা আরেকবার রোটেট করে জিরোটা এখানে আসবে, আর এটা 1 হয়ে যাবে, আর ক্যারি ফ্ল্যাগ তখনও 1 থাকবে, কারণ এই 1টা তখন এখানে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? তার মানে আবার জাম্প হবে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। কতক্ষণ চলবে? জিরোটা একটা সময় যখন লাস্ট কলামটা অ্যাক্টিভ হবে, মানে ওই জিনিসটা ঘুরতে ঘুরতে যখন এই ডেটাটাতে চলে আসবে, এটা তখন লাস্ট কলাম অ্যাক্টিভ হবে না আমাদের? এই লাস্ট কলাম অ্যাক্টিভ হওয়ার পর যখন আবারও ঘুরবে, তখন কি হবে? এই জিরোটা কোথায় চলে যাবে? ক্যারি ফ্ল্যাগে, এবং এই জিরোটা ঘুরে আবার শুরুতে চলে যাবে, তাই না? জিনিসটা কেমন দাঁড়াবে? 1 1 1 1 1 1 1 0। ঠিক তেমনি ক্যারি ফ্ল্যাগেও কত আসবে? 0 আসবে, কারণ এই জিরোটা ক্যারি ফ্ল্যাগেও যাবে, এই জিরোটা ঘুরে এলএসবি তেও যাবে। ঠিক আছে, তো তখন আলটিমেটলি কি এই জাম্পটা আর হবে না। তার মানে প্রথম কলামটা অ্যাক্টিভ হলো, প্রথমে 0 ছিল, প্রথম কলামটা অ্যাক্টিভ হলো, তারপর সেকেন্ড কলামটা অ্যাক্টিভ হলো, থার্ড কলামটা অ্যাক্টিভ হলো, ফোর্থ কলামটা অ্যাক্টিভ হলো, এরকম করে যখন 8টা কলাম অ্যাক্টিভ হয়ে যাবে একটার পর একটা, তখন জিরোটা এখানে চলে আসবে। তারপরে যখন জিরোটা আপনি রোটেশন করতেছেন, তখন জিরোটা ক্যারি ফ্ল্যাগে চলে যাচ্ছে। ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগে যখন যাবে, তখন আলটিমেটলি কিন্তু এই জিনিসটা আর কাজ করবে না, এই জাম্পটা কাজ করবে না, কারণ এটা কাজ করে, জেসি কাজ করে যখন ক্যারি ফ্ল্যাগ 1 হয়। আর এখানে এটা দেয়া হয়েছে কারণ হচ্ছে, আর কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রোগ্রামটা এখানে লেখা হয়েছে, এটা এমন ভাবে লেখা হয়েছে যাতে জিনিসটা কন্টিনিউয়াসলি চলে। এটা না দিলে যেটা হবে, জিনিসটা মানে এই 8টা কলাম মানে একবার জ্বলে এটা ওই অবস্থায় থাকবে। ঠিক আছে, মানে পারসিস্টেন্ট এটা জ্বলবে না, জাস্ট একবার জ্বলে আপনি জাস্ট ওই জ্বলাটুকু দেখতে পাবেন, কিন্তু এই জিনিসটা পারসিস্টেন্ট হবে না। আর যদি এটা আমরা দিয়ে দেই, এটা আমরা দেই, তাহলে কি হবে, এটা যতক্ষণ পর্যন্ত আমরা রিসেট না করি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। কারণ আমরা এখানে বলছি জাম্প লেভেল 1, তাহলে আবার এখানে জাম্প করবে, আবার শুরু থেকে প্রথম ডেটাগুলো লোড করবে এবং প্রথম কলাম একটার পর একটা অ্যাক্টিভ করবে, মানে যা হচ্ছিল জিনিসটা রিপিট হবে। আর এটা শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, মানে আপনি রিসেট না করার পর্যন্ত এটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এই জাতীয় কোনো কিছু থাকলে আপনারা কি পারবেন পরীক্ষায় লিখতে? এটা তো সিঙ্গেল
লেভেল ক্রিয়েট করে করা যেত, প্রত্যেকটা রোর জন্য একটা করে লেভেল ক্রিয়েট করে। লেভেল ক্রিয়েট করে করা যেত, যেমন আইডিয়াটা শুনি। কোডটা আসলে মানে অনেকভাবে লিখতে হয়। হ্যাঁ বলেন। প্রত্যেকটা রোর জন্য একটা করে লেভেল লিখা যেত, কিন্তু আপনি যেটা বলতেছেন আমার কাছে মনে হয় প্রোগ্রাম আরো বড় হয়ে যাইত, তাই না? সাইজ বড় হয়ে যাইতো না আপনার যে আইডিয়াটা? বড় আপনি নেক্সট দিন লিখে নিয়ে আসেন। হ্যাঁ, লিখা যাবে, অন্যভাবেও লিখা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ধারণা আপনি যেটা বলতেছেন প্রোগ্রাম আরো বড় হয়ে যাওয়ার কথা, আপনি যদি সবগুলোর জন্য আলাদা আলাদা লেভেল ক্রিয়েট করতে যান। ঠিক আছে, তাহলে এটা ডান। এই জাতীয় কিছু থাকলে আপনাদের পারা উচিত আশা করি। তাও যদি কোনো প্রবলেম থাকে পরে আমাকে জিজ্ঞেস করে নিন, সমস্যা নেই। এখন আরেকটা ছোট্ট জিনিস একটু পড়াই দিব, এটা হচ্ছে বিএসআর মোড। কন্ট্রোল ওয়ার্ড পড়ছিলাম আমরা, মনে আছে? কন্ট্রোল ওয়ার্ড কি জিনিস? কন্ট্রোল ওয়ার্ড কি জিনিস? কোন পোর্ট কোন মোডে কাজ করবে সেটা বোঝার জন্য আর কি, যেটা কোন পোর্ট কোন মোডে কাজ করবে সেটা বোঝার জন্য 5 কে একটা কোড দিয়ে দেওয়া হয় 8086 থেকে। তো আমরা এর আগে কন্ট্রোল ওয়ার্ড পড়ছিলাম, এবং কন্ট্রোল ওয়ার্ড পড়ছিলাম হচ্ছে ইনপুট আউটপুট মোডের জন্য। আমি বলছিলাম যে 8255 বেসিক্যালি দুইটা মোড বা কমান্ডে কাজ করতে পারে, ইনপুট আউটপুট মোড আর একটা হচ্ছে বিএসআর মোড, তাই না? তো ইনপুট আউটপুট মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাটটা কেমন হয় সেটা আমরা দেখছিলাম। বিএসআর মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট কেমন হয় সেটা এখনো দেখা হয়নি। তো সেই জিনিসটাই আমরা এতক্ষণ আমরা যে প্রোগ্রামগুলো দেখলাম সেগুলো তো ইনপুট আউটপুট মোডের প্রোগ্রাম। হ্যাঁ, তো এই জন্য ওই পার্টটা শেষ করে আমরা বিএসআর মোডে আসতেছি। বিএসআর মোডের ক্ষেত্রে দেখেন আমাদের কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাটটা দেখাই দেই। এর আগে বলছিলাম যখন আমরা ইনপুট আউটপুট মোড নিয়ে কাজ করি D7 বিট অলওয়েজ 1 হয়, এটা মনে আছে আপনাদের? এটা যে সব সময় 1 হয়, এজন্য কিন্তু যে কন্ট্রোল ওয়ার্ড যেগুলো আমরা পাঠালাম এতদিন যাবত সেটা শুরুতে 1 ছিল, কিন্তু বিএসআর মোড হলে এটার D7 এ সব সময় 0 হয়। এটা হচ্ছে প্রথম পার্থক্য আমাদের ইনপুট আউটপুট মোড এবং বিএসআর মোডের মধ্যে। আর D6 D5 D4 মানে টোটাল বিট তো 8টা। কন্ট্রোলারের বিট তো 8টা, তো D7 সবসময় 0 হবে, এই তিনটা ডোন্ট কেয়ার হবে। মানে আপনি এখানে 0 প্লেস করতে পারেন, আপনি এখানে 1 ও প্লেস করতে পারেন। আর এই বিটগুলো আসবে হচ্ছে পোর্টের হিসাবে বা পিনের হিসাবে, আর এটা হচ্ছে সেট না রিসেট তার হিসাবে। তার অর্থ হচ্ছে বিএসআর মোডের ফুল ফর্মটা হচ্ছে বিট সেট রিসেট মোড। এটার কাজটা হচ্ছে পোর্ট সি এর কোন স্পেসিফিক বিটকে সেট বা রিসেট করার জন্য এই মোডটা কাজে লাগে। এটা শুধুমাত্র পোর্ট সি এর জন্যই কাজে লাগে, বা এই মোডটা শুধুমাত্র পোর্ট সি এর জন্যই, পোর্ট এ বা বি এর জন্য না। এখন প্রশ্ন আসতে পারে ম্যাম কেন শুধুমাত্র পোর্ট সি এর জন্য? কারণটা একটু চিন্তা করে দেখেন। আমি আপনাদের বলছিলাম যে পোর্ট সি এর দুইটা পার্ট, একটা হচ্ছে সি আপার আর একটা সি লোয়ার, মনে আছে আপনাদের? এটা সি আপার গ্রুপ করে কার সাথে? পোর্ট এ এর সাথে না পোর্ট বি এর সাথে? পোর্টে। সি আপারের গ্রুপটা হচ্ছে আমাদের পোর্ট এর সাথে। যে এখানে আমরা দেখছিলাম যে সি আপার আর আমাদের পোর্টে এই দুটো মিলে একটা কন্ট্রোল গ্রুপ, তাই না? আর সি লোয়ার আর হচ্ছে পোর্ট বি মিলে হচ্ছে আরেকটা কন্ট্রোল গ্রুপ, দেখছিলাম না? তো আমি বলছিলাম যে এটা দুইটা ভাগ ভাগ করার কারণ হচ্ছে আমাদের যখন পোর্ট এ বা বি মোড 1 এ চলে যায় বা মোড 2 তে চলে যায়, পোর্ট বি তো আর মোড 2 তে যায় না, পোর্ট বি মোড 1 এ যায়, আর পোর্ট এ হচ্ছে মোড 2 বা মোড 1 এ যায়। যখন চলে যায় মোড 2 এবং মোড 1 দুইটাই কিন্তু হ্যান্ডশেকিং মোড। আমরা মোড 0 যেটা দেখছিলাম সেটা ছিল সিম্পল ইনপুট আউটপুট মোড, মোড 1 ছিল হচ্ছে আমাদের হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড, আর মোড 2 ছিল হচ্ছে বাই ডিরেকশনাল হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড। তো আমাদের যখনই মোড 1 বা মোড 2 তে চলে যায় তখনই এই সি আপার এবং সি লোয়ার গুলো কি করে? ওই হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে, এটা বলা হয়েছিল। কিন্তু মনে করেন আমাদের পোর্ট এ যেটা, হ্যাঁ পোর্ট এ মনে করেন মোড 1 এ আছে, পোর্ট এ মোড 1 এ আছে,
ঠিক আছে? আর পোর্ট বি যেটা, সেটা আছে মোড 0-তে। খেয়াল করেন, এটা তো সম্ভব, তাই না? এটা তো অসম্ভব, অবাস্তব কিছু না। পোর্ট এ মনে করেন আমি মোড 1-এ প্রোগ্রাম করছি, আর পোর্ট বি মোড 0-তে প্রোগ্রাম করছি, তখন কি সিএল সি ইউ দুইটাই ব্যস্ত থাকবে? দুইটাই কি বিজি থাকবে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য? কি মনে হয় আপনাদের? পোর্ট এ মোড 1-এ আছে, পোর্ট বি আছে মোড 0-তে। এই অবস্থায় কি আমার সি আপার এবং সি লোয়ার দুটোই বিজি থাকবে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য? না ম্যাম। কোনটা থাকবে? শুধু এটা থাকার কথা, তাই না? শুধু এটা থাকার কথা না? সি লোয়ারের যে পিনগুলো, সেগুলো তো আসলে বিজি থাকার কথা না, কারণ M0 যেটা, M0টা হচ্ছে সিম্পল ইনপুট আউটপুট মোড, এখানে তো হ্যান্ডশেকিং সিগন্যালের কোনো ঘটনা নাই। তাহলে সি লোয়ারটা কিন্তু তখন ফ্রি থাকবে। তাহলে এই সি লোয়ারের যে 4টা পিন, এই 4টা পিনকে আমরা সেট রিসেট পিন হিসেবে কাজ করতে পারি, মানে মনে করেন কোনো সুইচিং ডিভাইস হিসেবে কাজ করতে পারি, যে আমি জাস্ট ওইটা দিয়ে অন বা অফ করব। ঠিক আছে? তার মানে যখন আমার মনে করেন পোর্ট সি লোয়ারের পিনগুলো ফ্রি আছে, তখন আমি পোর্ট সি লোয়ারের পিনগুলোকে কি করতেছি, অন্য একটা সুইচিং ডিভাইসের কাজে লাগাচ্ছি। সেটা দিয়ে আমি জাস্ট আমি যদি সেটাকে অন করে দেই, মানে রিসেট অবস্থায় রাখি, 0 করলে সেটা অফ হয়ে যাবে, আর 1 করে দিলে সেটা অ্যাক্টিভ থাকবে, মানে সেট করে দিলে অ্যাক্টিভ থাকবে। তাহলে যদি আমি এরকম একটা মোড কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমার এই পিনগুলো তখন ওয়েস্ট হচ্ছে না। তো এই জন্য আসলে বিএসআর মোডটা আসছে। ঠিক আছে? যে একটা যদি 0-তে থাকে আর একটা যদি 1-এ থাকে, তাহলে যে এক্সট্রা পিনগুলো থেকে যায় সেগুলো যেন কাজে লাগানো যায়। এই জন্য আসলে এটা পোর্ট সি এর জন্যই শুধুমাত্র ডিজাইন করা। এখন দেখেন, ওই যে বললাম যে মেইনলি কোনো পিন সেট বা রিসেট করার জন্য আমাদের এই বিএসআর মোডটা কাজে লাগে। পোর্ট সি এর কোনো স্পেসিফিক পিনকে সেট বা রিসেট করার জন্য, ধরেন আমি কোনো একটা ডিভাইস কানেক্ট করলাম, ওটাকে অন করার জন্য আমি একটা কি ইউজ করতেছি, পোর্ট সি এর একটা স্পেসিফিক পিন ইউজ করতেছি, তাহলে ওটাকে রিসেট করে দিলে ওটা অফ হয়ে যাবে, সেট করে দিলে ওটা অন হয়ে যাবে। তো এই যে রিসেট যদি করি, কোন একটা পিন যদি রিসেট করতে চাই, তাহলে এই ডি নট বিটা হচ্ছে 0 দিতে হবে, আর যদি আমি এটাকে সেট করতে চাই তাহলে এখানে 1 দিতে হবে। ঠিক আছে? বুঝলেন? সেট মানে হচ্ছে 1 আর রিসেট মানে হচ্ছে 0। আর কোন পিনটাকে আপনি সেট বা রিসেট করতেছেন তার উপর ডিপেন্ড করে এই D1, D2, D3 এর বিটগুলো আসবে। যেমন এই যে এখানে জিনিসটা লিস্টিং করে লেখা আছে, যদি আপনি পিসি 0-কে সেট বা রিসেট করতে চান, এনিথিং সেট বা রিসেট যাই করতে চান, কিন্তু সেটা যদি পিসি 0-র সাথে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে আপনাকে তিনটার জন্য D1, D2, D3-তে, মানে এই যে এই তিনটা বিটে হচ্ছে 000 পাঠাতে হবে। যদি আপনি পিসি 1-কে সেট বা রিসেট করতে চান, তাহলে 001 পাঠাতে হবে। পিসি 2-কে সেট বা রিসেট করতে চাইলে 010, মানে করেসপন্ডিং বাইনারি বিটটাকে এখানে কনসিডার করা হয়েছে। পিসি 3 মানে হচ্ছে 015 মানে 101, পিসি 6 110, আর পিসি 7 111। এটা আপনারা জানেন। তো এই অনুযায়ী আমাকে বিটগুলো এখানে বসাতে হবে। যেমন একটা উদাহরণ যদি দেখি, আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে ইনিশিয়ালাইজ পিসি 5 টু বি সেট। আপনারা আগেও জানেন যে যখনই ইনিশিয়ালাইজ করতে বলা হয়, ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আমাদের 8255 এর যে কন্ট্রোল ওয়ার্ড, সেই কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দিতে হবে। 8255 এর কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠালে তবেই 8255 ইনিশিয়ালাইজ হবে, তাছাড়া হবে না। তার মানে আমাকে কন্ট্রোল ওয়ার্ড পাঠাতে হবে কন্ট্রোল রেজিস্টারে, তার আগে আমাকে তো কন্ট্রোল ওয়ার্ড বের করা লাগবে। এখন পিসি 5 কে সেট করার জন্য কন্ট্রোল ওয়ার্ড বের করতে হবে। দ্যাট মিন্স অফকোর্স এটা হচ্ছে বিট সেট রিসেট মোডে, বিএসআর মোডে, ইনপুট আউটপুট মোডে না। যদি ইনপুট আউটপুট মোডে হতো তাহলে পিসি 5 কে কোনো সেট করতে বলতো না। ঠিক আছে? আচ্ছা, বা রিসেট কোনো কিছুকে রিসেট করতে বলতো না। তাহলে পিসি 5 যদি হয়, D7 বিট তো অলওয়েজ 0, যেহেতু এটা বিট সেট রিসেট মোড, যেহেতু সেট করতে বলা হয়েছে এই জন্য D0 1। যদি রিসেট করতে বলা হতো তাহলে এটা 0 হতো, তাই না? আর এই D6, D5, D4 আমি বলছি এটা ডোন্ট কেয়ার এর জায়গায় জেনারেলি 0 ইউজ করা হয়, তো 0 ইউজ করছে। আর D1, D2, D3 এটা হচ্ছে 101। কেন? কারণ পিসি 5 বলছে, তো 5 মানে তো 101ই বসবে এখানে। যদি 6 হতো তাহলে এখানে কি বসতো?
6 হলে এখানে কি বসতো? 1 on 0 110 বসতো, তাই না? তো যে কন্ট্রোল ওয়ার্ডটা আসছে আমাদের, কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে 0BH। আগের মতো ধরে নেওয়া হয়েছে যে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 83H, এখানে H হবে, এই জিনিসটা মিস হয়েছে। তো এই কন্ট্রোল ওয়ার্ডটাকে L রেজিস্টারে লোড করা হয়েছে, তারপরে সেটা থেকে ওইটাকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সিম্পল জিনিস। পারবেন না? ম্যাম এই জাতীয় কিছু D7টা থাকলে 0 হলো কেন আবার একটু বলেন? কোনটা বুঝিনি, কোনটা? D7টা D7 বিট সেট রিসেটের জন্য সবসময় 0 হবে। এটা 1 হওয়া মানে হচ্ছে আপনার কন্ট্রোল ওয়ার্ডটা ইনপুট আউটপুট মোডের জন্য, এটা বিএসআর মোডের জন্য না। বুঝতে পারলেন? জি ম্যাম। Okay. আজকে আমাদের এই পর্যন্তই থাক। যা পড়ালাম এটার মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে, নাকি আমরা কিছু শুনিনি, এতক্ষণ খেলাধুলা করতেছি? খেলা শেষ হয়েছে না? খেলা কি এখনো চলতেছে? তখন দেখলাম খেলতেছে ওরা সামনে। খেলোয়াড়রা কোথায়? আমাদের খেলোয়াড়রা আছে কেউ? কেউ নাই না? ঠিক আছে, অ্যাটেন্ডেন্স